আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আর টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনার জেরে রাঙামাটিতে সংঘর্ষে আরও ১ জন নিহত হয়েছে। পরে ২ জেলা শহরের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। রাঙামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সকালে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা টহলে রয়েছে। এদিকে খাগড়াছড়িতে গতকালের সংঘর্ষের জেরে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সদর উপজেলা প্রশাসন। সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান সহ সেনা কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তদন্ত কমিটি গঠন করে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেন। এদিকে ৩ পার্বত্য জেলায় চলমান উত্তেজনা ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে সতর্ক করে সেখানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। পার্বত্য ২ জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির পূর্বাপর তুলে ধরে এই অনুরোধ জানানো হয়। শুক্রবার বিকেলে পাঠানো বিজ্ঞপ্তিতে স্থানীয় ব্যক্তিবর্গকে চলমান উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার অনুরোধ জানানোর পাশাপাশি প্রকৃত দোষী ব্যক্তিদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম এলাকায় উপজাতীয় সন্ত্রাসী গ্রুপ কর্তৃক বাঙালিদের উপর হামলা, লুটপাট ও হত্যার প্রতিবাদে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ফর সভরেন্টি নামক এক ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দাবি করেন, পার্শ্ববর্তী দেশ ভারত পার্বত্য চট্টগ্রাম এলাকায় অস্থিরতা তৈরি করার জন্য ষড়যন্ত্র করছে। তারা পাহাড়ি এলাকায় অবস্থানরত অস্ত্রধারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনাসহ ৫ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৩ পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য ৩ জেলায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়ার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবে। প্রতিনিধি দলে থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গত ১৫ বছর দেশে আইনের শাসন ছিল না। রাষ্ট্র সমাজে আইনের শাসন থাকলে সবাই নিরাপদে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব রেজা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত দেখুন। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সম্প্রদায়ের নেতাদের সাথে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। শুভেচ্ছা বিনিময়ে অংশ নিতে আসা হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, এখানে কোনো গোষ্ঠী নেই, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি। সকলকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই দেশকে পরিচালনা করতে চাই। অনুষ্ঠানে মির্জা ফখরুল ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান। বিএনপি রাজনীতি হচ্ছে আপনার সকলকে ইনক্লুসিভ পলিটিক্স। আমরা সকলকে নিয়ে রাজনীতি করি। পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। তারেক রহমান বলেন, অসৎ রাজনীতিক চরিতার্থ করতে একটি গোষ্ঠী বিভিন্ন স্থানে হামলা করছে। একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয়নি,
বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। সকল ধর্মবর্ণের মানুষ 15 বছর ধরে আন্দোলন করছে বলেও জানান তারেক রহমান। গত 15 বছরে কিন্তু একটা ঘটনারও কি বিচার হয়েছে? বরং বিচার দূরে থাক, একটি ঘটনাও কি বিশ্বাসযোগ্য কোনো তদন্ত হয়েছে? 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না। রাষ্ট্র সমাজে আইনের শাসন থাকলে সবাই নিরাপদ বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র আর সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনোই বিকল্প নেই। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সারা দেশে অনেক মামলা হয়েছে, যার বেশিরভাগই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখা উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা নেয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। আর ফ্যাসিবাদীদের বিচার বাংলার মাটিতেই হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন দুপুরের পর তাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। এদিকে মাদ্রাসা শিক্ষার্থী আরিফ হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সকালে এম এ মান্নানকে হাজির করা হলে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। গেল রাতে শান্তিগঞ্জে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে। ছাত্র জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 2 সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। ওই মামলায় এম এ মান্নান সহ 99 জন আসামি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত বরগুনার মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে। সকালে পাথরঘাটার তালুক চরদুয়ানি গ্রামে পারিবারিক কবরস্থানে মা, বাবা ও একমাত্র ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকালে স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসী ও তার আত্মীয় স্বজন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন তোফাজ্জল। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নিহতের মামলার 6 আসামিকে আদালতে হাজির করা হয়েছে। শুক্রবার বেলা 11টায় এই 6 আসামিকে আদালতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে। পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানা যায়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আটককৃত বঙ্গবন্ধু মেডিকেলের সহকারী অধ্যাপক ডক্টর হাসানুল হক নিপুণকেও আদালতে আনা হয়েছে।
চাইলে কি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ? প্রত্যর্পণে প্রাধান্য পাবে আইন নাকি রাজনীতি? দিল্লি হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে কিনা প্রশ্ন সেটাও। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি। এক্ষেত্রে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি। দেখুন ফারুক হোসেনের রিপোর্ট। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পরপরই তার প্রত্যর্পণের দাবি উঠতে থাকে। 2 মাস না হতেই হাসিনার প্রত্যর্পণের দাবিটি দৃঢ় আইনি রূপ নেয়। আইনি প্রক্রিয়া শুরু করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে প্রশ্ন উঠেছে, ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কাঠামোয় সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি। ভারতের ওই গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়, প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি। 1 বছরের শাস্তিযোগ্য অপরাধ থাকলেই আসামিকে প্রত্যর্পণে বাধ্য উভয় দেশ। এক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা থাকলেই হবে, দোষী প্রমাণিত হওয়ার দরকার নেই। তবে রাজনৈতিক ঘরানার অপরাধের ক্ষেত্রে অপরাধী প্রত্যর্পণে বাধ্যবাধকতা নেই। কিন্তু হাসিনাকে রাখার জন্য এ ধারা কাজে লাগাতে পারবে না দিল্লি। কারণ হত্যাসহ বিভিন্ন অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে। হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে অকার্যকর হয়ে যায় এ ধারা। তবে হাসিনাকে ভারতে রাখার আইনি বিকল্প হল চুক্তি বাতিল করা। নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে ভারত। তবে উভয় দেশের সম্পর্ক টিকিয়ে রাখতে ভারত এ ঝুঁকি নেবে কিনা সেটি এখন দেখার বিষয়। ফারুক হোসেন, RTV। সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনে অনেক জায়গায় স্বৈরাচারের অনেক সেবা দাস ঘাপটি মেরে বসে আছে। তারা এখনো জনগণের কথা শুনে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে যুব প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। শুক্রবার বন্ধের আক্ষেপ দূর হলো মেট্রো যাত্রীদের। এখন থেকে সপ্তাহের 7 দিনই চলাচল করা যাবে মেট্রো রেলে। যদিও ছুটির দিনে শুধুমাত্র বিকেল থেকে রাত অবধি চলাচল করা যাবে মেট্রোতে। তবে যাত্রী চাহিদা থাকলে মেট্রো সার্ভিস বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ। ছুটির দিনে চালু হওয়ায় খুশি যাত্রীরা। একই সাথে চালু করা হয়েছে বন্ধ থাকা কাজীপাড়া স্টেশনও। বাকিটা জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। তিলোত্তমা নগরী ঢাকায় যানজটে নাকাল নগরবাসীর স্বস্তির বাহন মেট্রো রেল। দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠা এই যানবাহন শুক্রবার বন্ধ থাকায় চাপা ক্ষোভ ছিল নগরবাসীর মধ্যে। এছাড়া ছুটির দিনে বেড়াতে যাওয়া মানুষের আক্ষেপ ছিল চরমে। আর তাই শুক্রবার প্রথমবারের মতো মেট্রো চালুর 1 ঘন্টারও বেশি সময় আগ থেকে উত্তরা উত্তর স্টেশনে যাত্রীদের এমন ভিড়। কাজীপাড়াবাসী যার পর নাই খুশি। এত দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে নগর জীবনের যে যন্ত্রণা সেটা লাঘব করে দেওয়ার জন্য 3:30 তো একটু আগে টাইমটা বাড়ায় দিলে আমাদের জন্য সুবিধা হয়। ফ্যামিলি নিয়ে অনেকেই জাস্ট শখের বসেই জার্নিটা করতে পারে। সাপ্তাহিক ছুটির কারণে আমরা আজকে এখানে এসেছি। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো চালু করতে যে সময় এবং খরচের কথা বলেছিল পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তার কঠোর সমালোচনা করেন যাত্রীরা। 300 কোটি টাকা খরচ হবে মেট্রো রেল সংস্কার করতে, কিন্তু মাত্র 20 লাখ টাকা হয়ে গেছে। মিথ্যা তথ্য ছড়াইছে, তাদের প্রতি ঘৃণা জানাই। 1 বছর সময় লাগবে, সেখানে এখন শুক্রবারও কিভাবে চালু হতেছে, তাহলে সরকার চাইলে সবে পারে। ক্ষতিগ্রস্ত স্টেশন চালু করতে 1 বছর সময়ের কথা বললেও মাত্র 62 দিনে চালু হলো কাজীপাড়া স্টেশন। খরচের লাগাম দক্ষতার সাথে টেনেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রকৃত খরচটা আমরা বাট এটা কম হবে, আগে যে প্রেডিকশন তার থেকে কম হবে, এটা আমাদের ধারণা। কোনটা কি মাত্রায় ক্ষতি হয়েছে সেটা অ্যাসেস করার পরে আমরা লোকালি কি পাবো নাকি এগুলো আমাদেরকে বাইরে থেকে আনতে হবে, ইম্পোর্ট করতে হবে, সেই বিষয়টা বিবেচনা করার পরে এই সম্পর্কে আমরা বলতে পারবো। এই মুহূর্তে চূড়ান্ত কোনো কথা আমরা বলতে পারছি না যে কবে নাগাদ, বাট আমাদের চেষ্টা আছে যত দ্রুত সম্ভব মানুষের
নিরাপত্তা বজায় রেখে এটা যাতে ওপেন করা হয় সেই লক্ষ্যে আমাদের টিম কাজ করছে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে সেবার মান বাড়ানোর পাশাপাশি কম সময়ে মিরপুর 10 স্টেশন চালুর আশ্বাস দেন নতুন এমডি। পরীক্ষা করে যদি ভায়াবল হয় আমাদের অবশ্যই টিমের সঙ্গে কথা বলুন, মানুষের যদি প্রত্যাশা থাকে, ডিমান্ড থাকে, সেটা বিবেচনা করা হবে। বাট সেটা নির্ভর করবে আমাদের কি পরিমাণ যাত্রী টার্ন ওভার হচ্ছে, কারণ যাত্রী ছাড়া তো ট্রেন চলবে না। যাত্রী বাড়লে আমাদের যে হেডওয়ে বর্তমান আছে এটা তো আমাদের 3.5 মিনিটে নেমে আসার কথা। গড়ে 3 লাখ যাত্রী নিয়ে প্রতিদিন চলাচল করে অন্তত 198টি মেট্রো ট্রিপ। শুক্রবার 12 মিনিট পর পর উভয় দিকে যাতায়াত করবে অন্তত 60টি মেট্রো। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। অর্ধেক শুল্কে আর আগের চেয়েও অনেক কম দামে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও দেশে কমছে না পেঁয়াজের দর, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 90 থেকে 105 টাকা। প্রায় একই ঘটনা ইলিশের ক্ষেত্রেও। চলতি মৌসুমে ভারতে বন্ধ রয়েছে ইলিশ রপ্তানি, তারপরও বাজারে নেই এর কোনো প্রভাব। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়। সেলিম মালিকের রিপোর্টে এরই বিস্তারিত দেখুন। ভারতে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় গত 13 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে শুল্ক 40% থেকে কমিয়ে 20% নির্ধারণ করে দেশটি। এছাড়া টন প্রতি পেঁয়াজের রপ্তানি মূল্য $550 থেকে কমিয়ে $405 নামিয়ে আনে ভারত সরকার। প্রতিদিন হিলি স্থলবন্দর দিয়ে 10 থেকে 15 টাকা পেঁয়াজ ঢুকছে। স্বভাবতই এই মুহূর্তে বাজারের দাম কমার কথা, কিন্তু ঘটছে ঠিক তার উল্টো। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা বাড়তি দামে। কিছুদিন আগে 115 টাকা ছিল, এখন তো আজকে থেকে 120 টাকা, 13 টাকা করে আমাদের কিনাই আসছে। কিনানি 10 টাকা, আমি যদি 12 টাকা বিক্রি না করি তো আমি চলবো কিভাবে? এদিকে বাজারে ইলিশের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি মূল্য কমিয়ে আনতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এখানেও উল্টো ঘটনা, দাম তো কমেনি বরং বেড়েছে 200 থেকে 300 টাকা। 1550 টাকা ছিল, হঠাৎ করে কেজিতে 200 টাকা বাইরে গেছে। বাইরে যাতে সেগুলো 1700 টাকা কেজি কিনতে হয়। জাল ফালাইলে মাছ কম পায়, এই জন্য মাছের দাম বেশি। গত বছর তো অনেক মাছ হয়েছে, দাম কম ছিল। হঠাৎ বাড়তি ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 10 টাকা। ব্রয়লার মুরগিটা গেছে সপ্তাহে ছিল 170 টাকা, এই সপ্তাহে 180 টাকা। আর কক মুরগি 270 থেকে 280 টাকা কেজি। খাদ্য দাম বেশি, বাচ্চার দাম বেশি, এখন লস হয়ে যাইতেছে। গত কয়েকদিনে চালের দামও বৃদ্ধির দিকে। মোটা, বিয়ার 28 ও মিনিকেটে বেড়েছে বেশ খানিকটা। সন্না চাউল 41 টাকা ছিল, এখন বর্তমানে হলো 46 টাকা। আর আটার যে চাউলটা আগে ছিল মনে করেন যে 51 টাকা হইতে 52 টাকা, এটা হইছে 56 হইতে 57 টাকা। আর মিনিকেট যেটা ছিল 59 টাকা, এটা হয়ে গেছে এখন 63 টাকা। পেঁপে ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। মরিচের কেজি 200। পটল আছে 50 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, পেঁপির কেজি 25 থেকে 30 টাকা, আর লাউ আছে 60 টাকা পিস। ফুলকপি, বাঁধাকপি যেমন ওগুলোর কোনো সিজন না এখন, ওইগুলো 60 টাকা পিস। বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়, আর গরুর মাংস 750 টাকা। সেলিম মালিক, RTV, ঢাকা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারবিহীন যোগাযোগের যন্ত্র, পেজার ও রেডিও বিস্ফোরণের পর বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে এই হামলা চালায় ইসরায়েল। এদিকে বৃহস্পতিবার এক টিভি ভাষণে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেন, মঙ্গলবার ও বুধবার ডিভাইস বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল সব রেড লাইন অতিক্রম করেছে। এই আক্রমণগুলোকে যুদ্ধাপরাধ বা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা যেতে পারে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 41,300 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 95,000-এর বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে দক্ষিণ, মধ্য ও উত্তর গাজায় বেশ কয়েকটি ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে গত কয়েক ঘণ্টায়। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।